তুমি আমার নামে যা পারবে একটা পুষে নেবে, কুকুর ছাগল গরু যা পারবে আমার নামে এটা পুষে নেবে। তৃণমূল নেতাদের বাথরুমেও তুমি মমতা ব্যানার্জির ছবি একটা পাবে না। ছোটবেলায় পড়েছে কেমন আছো, থ্যাংক ইউ, মা কোথায়, ঘেউ ঘেউ। বাড়িতে কেউ এসে জিজ্ঞেস করবে এই তোর মা কোথায় রে, বলবে ঘেউ ঘেউ। এটা তো মানুষের একটা মানসিক বিকাশের জায়গাটা এফেক্ট হয়ে যাবে। যদি সুভাষচন্দ্র বোস বেঁচে থাকতো, সুভাষচন্দ্র বোসকে পুলিশের ভয় দেখিয়ে, প্রশাসনিক ভয় টয় দেখিয়ে এরা পারলে হাতে পতাকা ধরিয়ে তৃণমূল জয়েন করিয়ে নিত। এই যে ওরা বলে না যে বিজেপি ইডিকে চালাচ্ছে, আরে আমরা যদি চালাতাম তাহলে এতগুলো চোর এতদিন বাইরে ঘুরে বেড়াতো না, ঘাড় ধরে তো এক্ষুনি ঢুকিয়ে দেওয়া হতো। ইলেকশন কমিশন যেভাবে তাদের কারণে মানুষকে হেনস্থা হতো হচ্ছে, আমরাও বিরক্ত। গতকাল আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে গণেশ কুমার আসুন কলকাতায়, এসে দেখুন বাসের ট্রামে ঘুরুন, মানুষ কিরকম গাল দিচ্ছে শুনুন। যদি ইলেকশন কমিশন অপদার্থ হয় তাহলে সেটা তাদের প্রেরোগেটিভ। মুখ্যমন্ত্রী তো অপদার্থ, এটা গোটা বাংলার মানুষ জানে। সেটা তাদের প্রেরোগেটিভ যে তারা এমনিভাবে নর্মাল প্রসেসে ভোট করবে না, রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে, সেটা তাদের বিষয়। এই করবো সেই করবো, সেই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করে কোনো তো লাভ নেই। বাংলার মানুষ ফল চায়, রেজাল্ট চায়, চোখের সামনে দেখতে চায় এই চোরগুলোকে ঘাড় ধরে জেলে ঢোকানো বলছি লজিক। কিন্তু এটাও সত্যি কথা, তো আমরা বিরক্ত। সিবিআই ইডির এই দীর্ঘসূত্রিতার কারণে আমরা বিরক্ত, একাধিক তদন্তের ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা। পরাক্রম দিবস ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকার হওয়ার পরে নরেন্দ্র মোদীজি পরাক্রম দিবস হিসাবে 23শে জানুয়ারিকে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী কি করেছেন সুভাষচন্দ্র বোসের জন্য? দেখুন, এ তো দীর্ঘদিন ধরে চলছে এই বিষয়টা, এতদিন ধরে কেন সময় লাগবে? এই তদন্তের এত স্লথ গতিতে তদন্ত কেন হবে, এই প্রশ্ন তো বারংবার সবার মনে এই প্রশ্ন জাগছে। এবং এই দীর্ঘসূত্রিতার ফলে তো সবাই বিরক্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত, বিরোধী দল বিরক্ত। আমি বলছি তৃণমূলের মধ্যে যদি হাতে গোনা দু একজন সৎ মানুষজন থাকে তারাও হয়তো বিরক্ত। কারণ অ্যাপারেন্টলি যারা চুরি চুরির সাথে যুক্ত, সেটা সারা বাংলার মানুষ খোলা চোখে সাধারণভাবে লজিক্যালি সবাই বুঝতে পারছে কারা চুরি করেছে, কারা চুরি করেছে দিনের পর দিন পশ্চিমবঙ্গে। তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা একদম কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমবঙ্গে চোরদের এই দাপাদাপি দেখে তো কারোর ভাল লাগছে না, আমাদেরও ভাল লাগছে না, কারোর ভাল লাগছে না। কেন ইডি এত দেরি করছে, বিলম্ব করছে ভগবান জানে। মুখ্যমন্ত্রী গিয়ে একটা তদন্ত চলছে, সেখান থেকে ফাইল মাইল চুরি করে, ল্যাপটপ চুরি করে নিয়ে চলে আসছে। তারপরে হাইকোর্টে যখন মামলার শুনানি হচ্ছে তখন এখানে তৃণমূলের লিগাল সেলকে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের আনপ্রেসিডেন্টেড ঘটনাও তো ঘটেনি। বিগত দিনে সুপ্রিম কোর্টে হিয়ারিং চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যে ধরনের মন্তব্য জজদের তরফ থেকে এসেছে, যে ধরনের প্রশ্নমানের সামনে রাজ্য সরকারকে পড়তে হয়েছে, তো সেটা তো সত্যিই খুব দুর্ভাগ্যজনক। রাজ্যবাসী হিসাবে তো সেটা আমাদের ক্ষেত্রেও এটা খুব অপমানের একটা বিষয়। তো এই জিনিসটা আগেও হয়নি। এখন দেখো ইডি কি করবে না করবে সম্পূর্ণটা তাদের বিষয়, কিন্তু আমি বলছি যে ইডির কোথাও আরেকটু বেশি তৎপর হওয়া উচিত। এই যে ওরা বলে না যে বিজেপি ইডিকে চালাচ্ছে, আরে আমরা যদি চালাতাম তাহলে এতগুলো চোর এতদিন বাইরে ঘুরে বেড়াতো না। আমরা যদি সত্যি ওদের তর্কের খাতিরে যদি ধরে নিই, আমরা কি চাইবো এই চোরগুলো সব বাইরে ঘুরে বেড়াক? বিজেপি যদি ইডিকে সত্যিই চালনা করতো, ফালতু এসবগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। আইনের পথে চলে, সেরকম তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, তাদের নিজেদের কার্যপদ্ধতি আছে, তারা সেইভাবে চলবে। কিন্তু এটাও সত্যি কথা, তো আমরা বিরক্ত। সিবিআই ইডির এই দীর্ঘসূত্রিতার কারণে আমরা বিরক্ত, একাধিক তদন্তের ক্ষেত্রে এতটা সময় লাগাচ্ছে। সত্যি তো বিরক্তের কারণ। সেটা যদি হতো বিজেপিরই যদি হতো তাহলে তো ওরা বাইরে থাকতো না এতদিন। যদি সত্যি দলীয়ভাবে আমরা এটাকে চালনা করতাম তাহলে ওখানে বাইরে বসে থাকতো, এগুলো এই চোরগুলো বাইরে বসে থাকতো, ঘাড় ধরে তো এক্ষুনি ঢুকিয়ে দেওয়া হতো। করুক, যেটাই করতে চান করুন, পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত হচ্ছে। ইডিকে অনেক প্রশ্নের মুখে দাঁড়াতে হবে, সিবিআইকে অনেক প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। তাদের মনে রাখা উচিত তারা যে মাইনেটা পাচ্ছে এটা ভারতবর্ষের মানুষের, তার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষও রয়েছে, তাদের ট্যাক্সের টাকা আছে। তারা যেভাবে মানুষের টাকা নিয়ে তারা মাইনে পাচ্ছে সবই করছে, কিন্তু তারা যে কাজটা ডেলিভার করতে পারছে না, এটাতে মানুষ বিরক্ত। যে এই তদন্তগুলোতে দোষী কারা এই সাব্যস্ত করার দায়িত্ব তো তাদের। তদন্তের স্বার্থে কাউকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করার দায়িত্ব তো তাদের। এগুলো তারা করছেন না কেন? এই কেন প্রশ্নটা আমাদের মনে যাচ্ছে। তারা নিজেদের মতন কি তদন্ত কি কমিটি গঠন করবে, দল গঠন করবে, কি করবে, কোথায় যাবে না যাবে, আলটিমেটলি যতক্ষণ না বাংলার মানুষ
রেজাল্ট চায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই রেজাল্ট চাই। ওই গল্প কথায় কেউ কোনো চিড়ে এই করবো সেই করবো, সেই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করে কোনো তো লাভ নেই। বাংলার মানুষ ফল চায়, রেজাল্ট চায়, চোখের সামনে দেখতে চায় এই চোরগুলোকে ঘাড় ধরে জেলে ঢোকানো। বলছি লজিক, এই গোটা এসআইআর এর প্রক্রিয়াটা কেন? যাতে ভোটার তালিকাটা স্বচ্ছ হয়। এই ভোটার তালিকার মধ্যে যেন কোনো মৃত ভোটার না থাকে, এই ভোটার তালিকার মধ্যে যেন অনুপ্রবেশকারীরা না থাকে, এই ভোটার তালিকার মধ্যে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটাররা না থাকে। আমি এই কথা একাধিকবার বলেছি, আবারও বলছি, কোন সুস্থ স্বাভাবিক চিন্তাধারার মানুষ এই বিষয়গুলোর বিরোধিতা করতে পারে? তৃণমূল কংগ্রেসকে আমাদের দেখছি এই রাজ্যে তারা বিরোধিতা করছে। দেখুন, এই যে এসআইআর এর হিয়ারিং নোটিশ বহু মানুষজনকে হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, তা আমরাও বিরক্ত এটা নিয়ে। ইলেকশন কমিশন যেভাবে তাদের কারণে মানুষকে হেনস্থা হতে হচ্ছে, আমরাও বিরক্ত। গতকাল আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে গণেশ কুমার আসুন কলকাতায়, এসে দেখুন, বাসের ট্রামে ঘুরুন, মানুষ কিরকম গাল দিচ্ছে শুনুন। ইলেকশন কমিশন আর ভারতীয় জনতা পার্টিকে সমর্থক করে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস সেটা করতে চাইছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর এই পদ্ধতিটা তারা লাগু করেছে এবং তারা একটা এই ভোটার লিস্টটাকে একটা ক্লিনজিং প্রসেস চালু করেছে। এই ক্লিনজিং প্রসেসটা চালু করাটাকে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছে। আমরা বলেছি আমরা এটাকে স্বাগত জানাই। ভারতীয় জনতা পার্টি কিন্তু এই এসআইআর প্রসেসটা করছে না। আমরা ইলেকশন কমিশন যে পদ্ধতিটা চালু করেছে আমরা বলছি আমরা এটাকে স্বাগত জানাই। এটা ভারতের স্বার্থে, দেশের স্বার্থে এটা প্রয়োজন। যে কোনো সুস্থ স্বাভাবিক চিন্তাধারার মানুষ এই কথাই বলবে। মুখ্যমন্ত্রী, সেটা মুখ্যমন্ত্রীর বিষয়। মুখ্যমন্ত্রী যদি এসআইআর না করে, আমরা তো বলেছি এসআইআর যদি প্রপারলি না হয় যতক্ষণ হবে না আমরা এখানে ভোট হতে দেবো না। ভোট এটা যদি মুখ্যমন্ত্রীর কারণে হয় হবে, এটা যদি গণেশ কুমারের কারণে হয় তাও আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ভোট হতে দেবো না। যদি ইলেকশন কমিশন অপদার্থ হয় তাহলে সেটা তাদের প্রেরোগেটিভ। মুখ্যমন্ত্রী তো অপদার্থ, এটা গোটা বাংলার মানুষ জানে। সেটা তাদের প্রেরোগেটিভ যে তারা এমনিভাবে নর্মাল প্রসেসে ভোট করবে না, রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। সেটা দেখুন, রাষ্ট্রপতি শাসনটাও আমাদের চাওয়ার বিষয় নয়। সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে স্বাভাবিকভাবে যখন কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, সেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। আমাদের চাওয়া বা আমাদের চিন্তাধারার উপর নির্ভর করে না। ভারতীয় জনতা পার্টি চিরকাল এই প্রেসিডেন্টস রুলের বিরোধিতা করে এসছে। নীতিগত অবস্থান হচ্ছে আমরা রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে নই, আনটিল অ্যান্ড আনলেস সুপারভিনিং সার্কামস্টান্সেস হবে। এটাই তো সমস্যা। এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বোঝা উচিত যে ভারতীয় জনতা পার্টির এটা কিন্তু স্পষ্ট অবস্থান, যতক্ষণ না এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হচ্ছে আমরা এই রাজ্যে ভোট হতে দেব না। নো এসআইআর নো ভোট। এবারে মুখ্যমন্ত্রী বাকিটা বেছে নেবেন যে তিনি কি করবেন, স্বচ্ছভাবে এটা হতে দেবেন কি হতে দেবেন না। দেখুন, একটা কথা এটাও সত্যি কথা, ইসিআই এর যে বহু ভুল নেই আমরা বলছি না, ইসিআই এর প্রচুর উল্টোপাল্টা কাজ করে যাচ্ছে। আজ এটা বলছে, কাল ওটা বলছে, আজ এই নোটিফিকেশন দিচ্ছে, কাল ওই নোটিফিকেশন দিচ্ছে। কিন্তু তারপরেও তোমাকে বলছি, যেমন ধরো ইসিআইয়ের বিভিন্ন গাইডলাইন সেগুলো লোয়ার লেভেল ইমপ্লিমেন্ট করা হয়। যেমন ফর্ম 7 নিয়ে তারা যে বারংবার করে বলছে অ্যাকসেপ্ট করতে হবে, যত দিচ্ছে ততগুলো, কিন্তু এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে বহু জায়গাতে ফর্ম 7 তারা নিচ্ছে না। তো এই বিষয়গুলো অনেকটাই আছে। আমি বলছি মুখ্যমন্ত্রীকে বাঁচতে হবে যে তিনি নর্মাল পদ্ধতিতে ভোট চান না মেয়াদ উত্তীর্ণ সরকার যখন হয়ে যাবে তখন রাষ্ট্রপতি শাসন হবে। আমাদের কোনোটাতেই আপত্তি নেই, কারণ আমাদের মানুষের উপরে ভরসা আছে, আমরা জনগণের উপরে ভরসা রাখি। পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং সরকার করবে। বিজেপি ঠিক করে মুখ্যমন্ত্রী একাধারে কবি, সাহিত্যিক, লেখিকা, তারপরে ছবি আঁকেন, চিত্রশিল্পী। আবার নতুন জানতে পারছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে হ্যাঁ আপনার মাধ্যমেও জানতে পারছি এবার জ্যোতিষী, মানে তিনি নাকি সমস্ত কিছু আর কি করতে পারেন এবং মানে অসামান্য একটা আধ্যাত্মিক ক্ষমতা মুখ্যমন্ত্রীর আছে। সুভাষচন্দ্র বোস বেঁচে থাকলে তাকে যে এসআইআর এর নোটিশ পাঠানো হতো সেটা মুখ্যমন্ত্রী এখন থেকেই তার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। এটা মুখ্যমন্ত্রী ছাড়া কারোর পক্ষে সম্ভব না। মজার বিষয়টা হচ্ছে এই সুভাষচন্দ্র বোসের বাড়িতেই তৃণমূলের ছোকরারা গিয়ে একটা সময় বলেছিল চাঁদা চাইতে গিয়ে কোথায় সুভাষদা ডাকুন। এরা সুভাষচন্দ্র বোসকে নিয়ে কথা বলবে আর আমাদের শুনতে হবে। সুভাষচন্দ্র বোসকে, যদি সুভাষচন্দ্র বোস বেঁচে থাকতো, সুভাষচন্দ্র বোসকে পুলিশের ভয় দেখিয়ে, প্রশাসনিক ভয় টয় দেখিয়ে এরা পারলে হাতে পতাকা ধরিয়ে তৃণমূল জয়েন করিয়ে নিত। সুভাষবাবুর মতন লোকের নাম নিয়ে এরা যা শুরু করেছে, এই যে কদিন আগে একটা ছবি বেরিয়েছিল না, ওই পাঁচমাথার মোড়ে, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির হাতের মধ্যে একটা তৃণমূলের পতাকাকে গুঁজে দিয়েছিল, বেশ কয়েক বছর আগেকার কথা।
এরা সুভাষবাবুকে সম্মান দেবে? পরাক্রম দিবস ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকার হওয়ার পরে নরেন্দ্র মোদীজি পরাক্রম দিবস হিসাবে 23শে জানুয়ারিকে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী কি করেছেন সুভাষচন্দ্র বোস? সুভাষচন্দ্র বোসের চিন্তাধারা, নীতি, আদর্শের জায়গা থেকে মুখ্যমন্ত্রী কি করেছেন? সুভাষচন্দ্র বোস দেশের আগে কোনো কিছুকে মনে করতেন না, আর মুখ্যমন্ত্রীর কাছে হচ্ছে দেশ সবার পরে, আগে সবার আগে আমি। তারা সুভাষচন্দ্র বোসের কথা বলবে? ঈশ্বরের অশেষ আশীর্বাদ, সুভাষচন্দ্র বোসের মতন মানুষ, রবীন্দ্রনাথের মতন মানুষ, নজরুল ইসলামের মতন মানুষ, তাদের এই দুর্দিন পশ্চিমবঙ্গের দেখতে হয়নি। নাহলে তাদের দু চোখ দিয়ে জল ঝরে পড়তো যে আমরা এই পশ্চিমবঙ্গের জন্য বা এই বাংলার জন্য বা এই দেশের জন্য এত লড়াই করেছি। আজকে এরা শাসন করছে বাংলা, এরা শাসন করছে। আমি তৃণমূলের ওদের চয়েস করা 5টা নেতা, আমি বলছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চ্যালেঞ্জ করো তো এ করো, তাই বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও সাথে 4-5 জনকে নিয়ে ওরা এসে শুধু বলুক আমরা ওই বইগুলো পড়েছি। তৃণমূলের নেতাদের আমি সাধারণ মানুষকে ছেড়ে দিচ্ছি, ওই 26টা বই তৃণমূলের 5টা নেতা পড়েছে। এই 5টা কবিতা, ওই 26টা কবিতা তৃণমূলের 5টা নেতা পড়েছে। ওরকম 5টা নেতাকে এনে একটু বসান সামনে, আমি তাদের ফেস করতে চাই। তারা 26টা কবিতা তৃণমূলের অন্তত 5টা নেতা পড়েছে। আমি কর্মীদেরা ছেড়ে দিলাম, সাধারণ মানুষকে ছেড়ে দিলাম। তৃণমূলের এক নেতা আমাকে বলেছিল, ওই মমতা হাসতে হাসতেই বলেছিল মজা করে, মুখ্যমন্ত্রীর সেই আঁকা ছবি বলেছে বাথরুমেও কেউ রাখবে না আমাদের। বলছে তুমি তৃণমূলের নেতাদের একটা বাড়িতে তুমি এই যে এই রিপোর্টিং গুলো করছো, বলো যাবো রিপোর্টিং করতে, তুমি যদি বাথরুমে ওই ছবি একটা পাও, তুমি আমার নামে যা পারবে একটা পুষে নেবে, কুকুর ছাগল গরু যা পারবে আমার নামে এটা পুষে নেবে। তৃণমূল নেতাদের বাথরুমেও তুমি মমতা ব্যানার্জির ছবি একটা পাবে না, বাথরুমের পাপোসও কেউ করবে না ওই ছবি। সকালবেলায় যদি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে কেউ ওই ছবি দেখে, লোকের নেচার কল ডিস্টার্ব হয়ে যাবে। কে সাহসিকতা দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বাথরুমে পর্যন্ত রাখা? মমতা বন্দ্যোপাধ্যায়ের অসীম ক্ষমতা। আমি বলছি 26টা কবিতা, আমি তো ভাই 26টা কবিতার মানে 26 লাইনও কোনোদিন পড়িনি, 26টা কবিতার নামও জানিনি। তবে দু একটা যা কবিতার লাইন শুনেছি, তাতে করে মানে আমি ভাবছি যদি আমার বাড়ির যদি কোনো বাচ্চা কাচ্চা ওই লাইন যদি শুনে নেয়, ছোটবেলা থেকে তার মানসিক বিকাশ এফেক্ট করে যাবে। যদি তাকে বলে কেমন আছো, থ্যাংক ইউ, মা কোথায় ঘেউ ঘেউ, আমার ধরো বাড়ির একটা কোনো বাচ্চা ছেলে এই কবিতাটা পড়েছে, ধরো সাপোজ আমি কথার কথা বলছি, আমার বাড়ির কাকার ছেলে জ্যাঠার ছেলে কেউ ধরো পড়েছে, বাচ্চা বয়সে ছোটবেলায় পড়েছে কেমন আছো, থ্যাংক ইউ, মা কোথায় ঘেউ ঘেউ, বাড়িতে কেউ এসে জিজ্ঞেস করবে ভাই তোর মা কোথায় রে, বলবে ঘেউ ঘেউ। এটা তো মানুষের একটা মানসিক বিকাশের জায়গাটা এফেক্ট হয়ে যাবে। তাই বলবো সুস্থ স্বাভাবিক চিন্তাধারায় যারা বিশ্বাসী, যারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে চান, মুখ্যমন্ত্রীর বই পড়ানো এবং পড়া থেকে বিরত থাকুন। এতে আপনারাও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে।